ধীরেনের মুখ রাগে লাল হয়ে উঠল। এক মুহূর্তের জন্য ধীরেন ভুলে গেল যে হিরেন ওর বড় দাদা। ধীরেন ওর লোকজনদের ইশারা করতেই তারা হিরেনকে মারতে শুরু করলো। এই দেখে নীলের মা জয়ন্তী চিৎকার শুরু করে দিলেন, বারবার বলতে লাগলেন, ওকে তোমরা মেরো না, ছেড়ে দাও ওকে। ওদিকে কুশল, পৃথা, নিখিল আর অর্জুনকেও ধীরেনের লোকেরা খুবই অত্যাচার করছিল। ধীরেন, ইনি তোমার বড় দাদা, এভাবে কেউ মারে নিজের দাদাকে? ছি ছি, দয়া করো ভাই, এই ছেলে মেয়েগুলো তোমার সন্তানের বয়সী, তুমি আমাদের সঙ্গে এরকম করছো কেন? যেতে দাও আমাদের। জয়ন্তী মিনতি করে ওনার ঠাকুরপো ধীরেনকে বললেন। তারপর শশাঙ্ক রায়চৌধুরীর দিকে তাকিয়ে চোখ ভরা জল নিয়ে বলে উঠলেন, বাবা, আমি আপনার পায়ে পড়ছি বাবা, নিজের ছেলেকে এভাবে দেখতে আপনার কষ্ট হচ্ছে না? আমি জানি আপনি ওকে স্নেহ করেন, তাহলে মুখ বুঝে এই অত্যাচার কেন সহ্য করছেন? কেন ধীরেনকে আটকাচ্ছেন না? শশাঙ্ক রায়চৌধুরী নিজের সিংহাসনে বসে তাড়িয়ে তাড়িয়ে এই দৃশ্য উপভোগ করছিলেন। তিনি নিজের লোকেদের থামানোর তো কোনো চেষ্টাই করলেন না, বরং চোখের সামনে নিজের বড় ছেলেকে মার খেতে দেখে ওনার চেহারায় একটা ক্রূর হাসি খেলে গেল। এভাবেই অত্যাচার চলতে থাকলো। মার খেয়ে ধীরেন দুবার অজ্ঞান হয়ে গেলেন, কিন্তু ধীরেন রায়চৌধুরীর পোষা গুন্ডারা ক্ষান্ত হলো না। তাকে জাগিয়ে তুলে আবারও শুরু হলো মারধর। কুশল আর নীলের বাকি সাথীদেরও উপায় ছিল না যে তারা কিছু করে। মনের মধ্যে রাগ চেপে নির্বাক দর্শক হয়ে এই অত্যাচার সহ্য করে যাওয়া ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। এমন সময় রায়চৌধুরী বাড়ির দরজা সপাটে খুলে গেল, আর ছুটে ভেতরে ঢুকে এলো নীল। আপনজনদের রক্ষা করার জন্য সোজা ফ্লাইট ধরে চলে এলো কলকাতা থেকে কোচবিহার। নিজের বাবা মা বন্ধুদের অবস্থা দেখে নীলের চোখ রাগে জ্বলতে থাকলো। নীলের রক্ত তখন প্রতিশোধ চাইছিল। নিজের মনেই নীল বলে উঠল, রায়চৌধুরী পরিবারের একমাত্র শাস্তি হলো মৃত্যু। নীল, শেষ পর্যন্ত তাহলে তোর এখানে আসার সাহস হলো? রক্তিম কথাগুলো বলতে বলতেই নিজের হাতটা তুলল আর হিরেনের মুখে সজোরে একটা চড় মারল। তার ফলে আধমরা হিরেন ধরাম করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। রক্তিম, তুই নিজের মৃত্যুকে ডেকে আনছিস? রক্তিমের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল নীল। তারপরই এক লাফে এগিয়ে গিয়ে সে রক্তিমের গলা টিপে ধরল। তুই আমার পরিবারকে মারবি? তুই আমার বাবা মার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, এত বড় সাহস! দাঁতে দাঁত চেপে কথাগুলো বলতে বলতে নীল রক্তিমকে থাপ্পড় মারতে শুরু করলো, একের পর এক থাপ্পড়। গুন্ডারা এগিয়ে যেতে গেল, ধীরেন হাত দেখিয়ে থামতে বলল। আসলে নীলের হাবভাব বুঝে নিতে চাইছিল সে। এভাবে 10-15টা থাপ্পড় মারার পর রক্তিমের মাথা ঘুরতে শুরু করলো, তার পা টলে গেল। আর ঠিক তখনই নীল রক্তিমের পায়ে সজোরে একটা লাথি মারল। প্রায় কয়েক মিটার দূরে ছিটকে গিয়ে পড়ে ব্যথায় ছটফট করতে লাগলো রক্তিম। বল, বল, কোন হাত দিয়ে তুই আমার বাবাকে মেরেছিস? বল শয়তান! প্রতিশোধ প্রবল হয়ে উঠল নীলের চেহারায়। নরকের জঞ্জাল, তোর এত বড় সাহস, তুই আমাকে মারতে এসেছিস? এখনো রক্তিম চেষ্টা করে যাচ্ছিল যাতে সে নীলকে হারাতে পারে। তোর ডান হাতটা যদি তোর শরীর থেকে আলাদা করে না দিই, তাহলে আমি এক বাপের বেটা নই। নীল রক্তিমের দিকে এগোতে এগোতে বলল। রক্তিমের বেশ চোট লেগেছিল, কিন্তু তার অহংকার এখনো কমেনি, তাই সেও নীলের দিকে এগিয়ে গেল। দুজন মুখোমুখি হতেই রক্তিম নীলকে ডান হাত তুলে ঘুষি মারতে গেল। নীল পাশ কাটিয়ে ওর ডান হাত ধরে এত জোরে মুচড়ে দিল যে উপস্থিত সবাই সেই হাতের প্রতিটি হাড় ভাঙার মড়মড় আওয়াজ শুনতে পেল। আর সেই সঙ্গে ব্যথায় আর্তনাদ করে উঠল রক্তিম। এতেই কুপকাত হয়ে গেল সে। তার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা রইল না। আধমরা হয়ে রক্তিম মাটিতে পড়ে রইল। তার গলা দিয়েও আর কোনো আওয়াজ বেরোল না। বাবা, মা, তোমরা ঠিক আছো তো? নীল এক দৌড়ে তার বাবা মার কাছে পৌঁছল। তাদের হাতে পায়ের দড়ি খুলতে খুলতে কথাগুলো এক নিঃশ্বাসে বলল সে। হাতে পায়ের দড়ি খোলা হয়ে গেলে ওদের দুজনকে জড়িয়ে ধরল নীল। গত 4 ঘন্টা ধরে নীলের বাবা মার উপর অত্যাচার করা হচ্ছিল। এই বয়সে যখন মানুষ তীর্থ দর্শন করতে যায়, সেখানে ওদের উপরে অত্যাচার করা হচ্ছিল। ফলে ওদের শরীর খুবই খারাপ হয়ে পড়েছিল। জয়ন্তী হাই ব্লাড প্রেশার আর ডায়াবেটিসের রোগী, আর এই 4 ঘন্টায় তাকে জলটুকুও দেওয়া হয়নি। নীল তার মাকে জড়িয়ে ধরতেই জ্ঞান হারিয়ে পড়ে গেলেন জয়ন্তী। হিরেনবাবুর অবস্থা খুব একটা সুবিধার ছিল না। লম্বা নিঃশ্বাস নিয়ে হাঁপাতে হাঁপাতে হিরেন নিজের ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা, আমাকে সত্যি করে বল, তুই কি আমাদের পরিবারকে কোনোভাবে অসম্মান করেছিস? না বাবা, আমি কখনো নিজের থেকে পরিবারের অসম্মান করিনি। এরা আমাকে এই সব করতে বাধ্য করেছে। উত্তেজিতভাবে নীল কথাগুলো বলল। বাবা মাকে এত কষ্ট সহ্য করতে দেখে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল নীলের। ব্যাস, আমার আর কিছু জানার নেই। কথাটুকু বলেই হিরেনও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। বাবা,
মা! নীল জোরে জোরে চিৎকার করে দুজনের নিথর শরীরগুলো ধরে ঝাঁকাতে থাকলো, কিন্তু দুজনের কেউই চোখ খুলে তাকালেন না। ছোট লোকের মতো চেঁচাচ্ছ কেন? অজ্ঞানী তো হয়েছে, মরে তো আর যায়নি। আসলে ওরাই তোমাকে শিক্ষা দিতে পারেনি, তাই ওদের এই শাস্তি প্রাপ্য। ওদের যদি পিটিয়ে পিটিয়ে মেরেও ফেলা হয়, তাও ওরা এই ব্যবহারেরই যোগ্য। কণিকা রাগে ফুঁসছিল। নিজের ছেলে রক্তিমকে নীলের হাতে মার খেতে দেখে কণিকার রক্ত গরম হয়ে উঠেছিল, তাই এবার সে নীলকে অপমান করতে শুরু করলো। রাগে গজরাতে গজরাতে নীল বলল, কি বললে পিসি? আমি বললাম তোমার বাবা মার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আর তুমি হচ্ছে ওদের কুলাঙ্গার সন্তান। তোমার এত বড় সাহস, নিজের ঠাকুরদার সামনে এসে তুমি মারপিট শুরু করে দিয়েছো, আমার ছেলের গায়ে হাত তুলছো। তোমার কি মনে হয় তোমার এইসব কাণ্ড কারখানা দেখে শশাঙ্ক রায়চৌধুরী তোমায় ছেড়ে দেবে? কণিকা ধমকের সুরে বলল নীলকে। নীল শান্তভাবে নিজের বাবা মাকে মাটিতে শুইয়ে দিল, তারপর নিজের চোখে জল মুছে নিয়ে উঠে দাঁড়ালো। দৃঢ় ভঙ্গিতে সে কণিকার দিকে তাকালো। তোমার মতো একটা ফালতু ছেলেকে এত সহজে ছেড়ে দেওয়া উচিত হয়নি। দেখতে পাচ্ছ পরিণাম? রায়চৌধুরী পরিবারের সঙ্গে লড়াইয়ে নামলে ফলাফল এই রকমই হয়। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমাকে কিছু করব না, কারণ আসল শাস্তি তুমি পেয়েই গেছো। তোমার বাবা মা বন্ধু বান্ধব তোমার প্রাণের চেয়েও প্রিয়, তাই না? দেখো তাদের কি অবস্থা করেছি। এবার তুমি বেঁচে তো থাকবে, কিন্তু রোজ দিন তিল তিল করে মরবে। কণিকা একরাশ ঘৃণা নিয়ে কথাগুলো ছুঁড়ে দিল নীলের দিকে। ভেতরে ভেতরে নীল রাগে ফেটে পড়ছিল। প্রতিশোধের আগুনে নীলের চোখ জ্বলছিল, কিন্তু ওর সামনে নিজের পিসি দাঁড়িয়ে আর একজন মহিলার গায়ে হাত তোলা নীলের চরিত্রের বিরুদ্ধে। দৃঢ় ভঙ্গিতে নীল কণিকার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি কি নিজের ছেলেকে এই অবস্থায় দেখতে পেরেছ পিসি? পারছো না তো? তোমার মায়ের মন কেঁদে উঠেছে। তাহলে ভাবো তো, তোমরা আমার বাবা মায়ের কি অবস্থা করেছো, আর সেটা দেখে আমার মনে ঠিক কি ঝড় বয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার সামনে এখন যেই আসুক তাকে আমি কিছুতেই বাঁচতে দেব না, সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আর এই আগুন সহজে নিভবে না পিসি, এই আমি বলে দিলাম। আচ্ছা, কি করবে? মারবে আমাকে? মারো, মারো না। কণিকা নীলকে উস্কানোর চেষ্টা করছিল, কিন্তু নীল কণিকার স্বভাব সম্পর্কে খুব ভালোভাবেই জানত, তাই সে কি করতে চাইছে সেটাও নীল খুব ভালোভাবেই বুঝতে পারছিল। এই ফাঁদে পা দেওয়ার কোনো চেষ্টাই নীল করল না। পিসি, তোমার গায়ে হাত তুলে আমি আমার হাত অপবিত্র করতে চাই না। আর একটা কথা, এই যে তুমি কথায় কথায় নিজের স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে আসো, এই কারণেই রায়চৌধুরী পরিবারে শান্তি নেই। আর আমার মনে হয় এই রকম চলতে থাকলে এই পরিবারে শান্তি আর কখনো ফিরে আসবে না। ব্যঙ্গের হাসি হেসে বলল নীল। কণিকার চরিত্র সম্পর্কে নীল খুব ভালো করেই জানত। কণিকার জন্যই আজ রায়চৌধুরী পরিবারের ভাইদের সম্পর্কে ফাটল ধরেছিল। কিন্তু শশাঙ্ক রায়চৌধুরী কন্যা স্নেহে অন্ধ হয়ে চোখ বুজে বসেছিলেন। আজ এমন এক অবস্থা হয়েছে যে পরিবারের ছোট ছেলে আর পুরো পরিবার মিলে বাড়ির বড় ছেলেকে মেরে ফেলতে চাইছে, কিন্তু প্রতিবাদ করার মতন কেউ নেই। নীলের বলা কথাগুলো কণিকার মনে কাঁটার মতো বিঁধল, কারণ নীল সবার সামনে কণিকার চরিত্রের কালো দিকটা বের করে এনেছিল। কণিকা কিছু বলার আগেই পিছন থেকে একটা আওয়াজ এলো, নীল, ভুলে যেও না সম্পর্কে কণিকা তোমার পিসি, তোমার গুরুজন, আর একটা বাজে কথা বললে তোমার জিভ টেনে ছিঁড়ে দেব আমি। রাগে কেঁপে উঠে নীলের দিকে এগিয়ে এলো ধীরেন রায়চৌধুরী। শাট আপ! এক ঝটকায় নীল ঘুরে দাঁড়ালো আর নিজের কাকার গালে কষিয়ে মারলো এক চড়। হঠাৎ এই আক্রমণে ধীরেন হকচকিয়ে গেল, ওর কান মাথা ভোঁ ভোঁ করতে লাগলো, কানে তালা লেগে গেল। এক চড়েই ধীরেন মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল, সারা ঘরে বিরাজ করছিল নৈশব্দ। শশাঙ্কবাবুর চোখও গোল গোল হয়ে উঠল, কারণ তিনি ঠিক এই পরিস্থিতি আশা করেননি। কিন্তু তিনি বুঝতে পারলেন না যে এই সবে শুরু, আসল খেলা তো নীল এখনো শুরুই করেনি। কাকা, একটু লজ্জা পেতে শেখো। তুমি আমার সাথে আর আমার বাবা মার সাথে যা করেছো, তারপর তোমাকে কাকা বলতে ইচ্ছে করছে না। কিন্তু আমি তোমার মতো নীচ মানসিকতার লোক নই। ঠিকই শুনেছ, তোমার মতো নীচ মানসিকতা আমার না। নিজের বড় দাদার গায়ে হাত তুলে আমায় সহবত শেখাচ্ছ। আজ দাদুর সামনে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। যে শেয়ারগুলোর জন্য আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই শেয়ারগুলোতে কি রায়চৌধুরী পরিবারের পয়সা ইনভেস্ট করা ছিল? না তো। ওই শেয়ারগুলোতে আমার বাবার পরিশ্রমের পয়সা লাগানো ছিল, যার উপর শুধুমাত্র আমার বাবার আর আমার অধিকার ছিল। কিন্তু তুমি পিসির সঙ্গে ষড়যন্ত্র করে সেগুলো হাতিয়ে নিয়ে আমাদেরকে ঘর ছাড়া করলে, যাতে আমরা আর কখনো ভাগ বসাতে না আসি। রায়চৌধুরী বাড়ির হল ঘরে ঘুরে ঘুরে নীল কথাগুলো বলতে লাগলো।
কিন্তু সময় আর ভাগ্যের খেলা দেখো, ওই শেয়ারগুলোই আমাকে এই বাড়িতে ফিরে আসতে সাহায্য করলো। ততদিনে রায়চৌধুরী পরিবার ব্যবসায় ভিখারি হতে বসেছিল। তুমি কি জানো এসব কারা করেছিল? কণিকা পিসি আর ওর ছেলে রক্তিম। ওরা নিজেদের পেট, পকেট, লকার সবকিছু এই রায়চৌধুরী পরিবারের সম্পত্তি দিয়ে ভরে ফেলেছে, আর তোমরা জানতেও পারোনি। ভগবানের কৃপায় তোমাদের মাথার উপর রায়চৌধুরী গ্রুপের কলকাতা ব্রাঞ্চটা অন্তত ছিল, আর সেটা আমি দেখি বলে এরা কেউ সেখানে নাক গলাতে পারেনি। না হলে এই দুজন সেই ব্যবসাটাও গিলে খেত। আর সেই জন্য অবশ্য পিসি আর রক্তিমের দুঃখের শেষ নেই। তোমারও হয়তো কষ্টের শেষ নেই কাকা। না হলে বাকি পরিবারের সঙ্গে মিলে আমাকে আর আমার কলকাতা ব্রাঞ্চটাকে শেষ করার চেষ্টা তোমরা করতে না। স্টক মার্কেট নিচে ফেলার আইডিয়াটা ভালোই ছিল, কিন্তু তোমাদের দুর্ভাগ্য আইডিয়াটা আমার সামনে টিকতে পারল না। যে টাকাটা আমি সাহায্য করেছিলাম, রাগের বশে বললেও কখনো সেই টাকাটা জোর করে নিয়েছি আমি? কিন্তু তোমরা কি করলে? আমার সঙ্গে যখনই দেখা হয়েছে তখনই আমাকে ইউজলেস, জঞ্জাল, না জানি আরো কি কি বলেছ। আমাকে অপমান করা ছাড়া তোমরা আর কি করেছো? বলো কি করেছো তোমরা? রাগে, দুঃখে, অভিমানে নীল কাঁপতে লাগলো। উল্টো হাতে ধীরেনের আরেক গালে আরো একটা চড় কষিয়ে বলল, আমাকে দুর্বল ভাবার ভুল করো না। আমি পুরো রায়চৌধুরী পরিবারকে শেষ করে দিতে পারি। আমাকে একটা কথা বলতে পারো কাকু? আমার বাবা তো তোমার নিজের ভাই, তাই না? নিজের ভাইকে কেউ এভাবে মারতে পারে? নীলের চোখ লাল হয়ে গিয়েছিল, চোখে জল টলটল করছিল তার। নীলের মনে ধীরেনের জন্য আর কোনো দয়া অবশিষ্ট রইল না। কথা শেষ করে নীল ধীরেনের বুকে একটা লাথি মারল। কিছু দূর গিয়ে মাটিতে ছিটকে পড়ল ধীরেন। নীল, তোমার এত সাহস হচ্ছে কোথা থেকে? হঠাৎ ঘরে একটা আওয়াজ গম গম করে উঠল। শশাঙ্ক রায়চৌধুরী নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বড় বড় চোখে নীলের দিকে তাকালেন। দাদু, শেষ পর্যন্ত তাহলে তোমার মুখ খুলল। কখনো ভেবে দেখেছ যে তোমার এই প্রশ্নটা করার যোগ্যতা আছে কিনা? তোমার মতে নিশ্চয়ই আমি পরিবারের অসম্মান করেছি, কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে আমি এগুলো কেন করেছি? আমার বাবা মায়ের গায়ে হাত তোলা হয়েছে, তাদের বারবার অপমান করা হয়েছে, তার জন্য করেছি। আমাকে অপমান করা হয়েছে, তাই আমি করেছি। প্রায়শ্চিত্তর নামে তাদের কটু কথা শুনতে হয়েছে, তাই জন্য করেছি। এবার তুমিই বলো, এগুলো করে আমি কি কোনো ভুল করেছি? কোনো রকম ভয় না পেয়ে শশাঙ্ক রায়চৌধুরীর মুখোমুখি হল নীল। এই প্রশ্নের কি জবাব দেবেন শশাঙ্ক রায়চৌধুরী? শশাঙ্ক রায়চৌধুরী কি প্রথমবারের জন্য হলেও কোনো সঠিক সিদ্ধান্ত নেবেন, নাকি ঘটনা প্রণালী আরো জটিল আর ভয়ানক হয়ে উঠবে? রায়চৌধুরী পরিবার আর নীলের মধ্যে কি দ্বৈরথ সৃষ্টি হবে? এই পুরো লড়াইয়ের ফলাফল কি হবে? নীলের বাবা মার কি অবস্থা হবে? নীল কি তার বাবা মাকে বাঁচাতে পারবে? এই ঘটনা কি নীলের জীবনকে বদলে দেবে?